দ্বিতীয় বর্ষের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার গত ক্লাসে পড়ানো ছিল বাংলাদেশ কৃষি এবং বাংলাদেশের কৃষির চ্যাপ্টারের বাকি অংশ আজ তোমাদের সামনে আলোচনা করব। আজ আমার আলোচ্য বিষয় হলো বাংলাদেশের কৃষি ঋণ। আমরা জানি বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। বাংলাদেশের শতকরা 65% লোক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। বাংলাদেশের জাতীয় আয়ের একটি বিরাট অংশ আছে কৃষি থেকে, কিন্তু আমাদের কৃষি ব্যবস্থা উন্নত নয় এবং কৃষকরা অত্যন্ত দারিদ্র। কৃষকরা গরিব হওয়ার জন্য কৃষির স্থায়ী উন্নতির জন্য যে সমস্ত উন্নত যন্ত্রপাতি, ট্র্যাক্টর, বুলডোজার, হারভেস্টার, উন্নত বীজ, সার, কীটনাশক ওষুধ ইত্যাদির প্রয়োজন হয়, তারা সংগ্রহ করতে পারে না। এই জন্য তাদেরকে বাধ্য হয়ে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তি আর অন্য সংস্থা থেকে ঋণ গ্রহণ করতে হয়। এই ঋণকে সাধারণত কৃষি ঋণ বলা হয়। আমাদের বাংলাদেশের কৃষকরা দুইটি উৎস থেকে ঋণ গ্রহণ করে থাকে। এক নম্বর হলো প্রাতিষ্ঠানিক উৎস, দুই নম্বর হলো অপ্রাতিষ্ঠানিক উৎস। প্রাতিষ্ঠানিক উৎস হলো যে সমস্ত উৎস প্রতিষ্ঠান ভিত্তিক, অর্থাৎ যে সমস্ত উৎসগুলো প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত নিয়ন্ত্রিত হয়, সেগুলোকে বলা হয় প্রাতিষ্ঠানিক উৎস। এই প্রাতিষ্ঠানিক উৎসগুলোর মধ্যে আছে বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, সমবায় সমিতি বা সমবায় ব্যাংক, ভূমি বন্ধকি ব্যাংক এবং সর্বশেষ ছিল বাংলাদেশ সরকার। এখন প্রাতিষ্ঠানিক উৎসর এই বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা করব। যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশের কৃষকদের ঋণের বেশিরভাগই যোগান দেয় বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংক কৃষকদেরকে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী ঋণ দান করে থাকে। দুই নম্বর হলো রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকটা গঠিত শুধুমাত্র কৃষকদের ঋণ দেওয়ার উদ্দেশ্যে। তবে এই কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা অত্যন্ত কম এবং সাধারণত উত্তর অঞ্চলে যে ব্যাংকের কিছু শাখা দেখা যায়, বাংলাদেশ সব অঞ্চলে ব্যাংকের শাখা নেই এবং এই জন্য এই শাখা থেকে পর্যাপ্ত ঋণ সংগ্রহণ করা সম্ভব হয় না। তিন নম্বর হলো বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশের বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাংক, বিশেষ করে সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, পূর্বালী, উত্তরা, এছাড়া বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আছে। এই সমস্ত ব্যাংকগুলো থেকে বাংলাদেশের কৃষকেরা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করে থাকে। পরবর্তী হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডটাই গ্রাম অঞ্চলের উন্নয়ন সাধনের জন্য ক্ষুদ্র ব্যবসা বাণিজ্যের স্বার্থে ঋণ দিয়ে থাকে। এই সমস্ত পল্লী উন্নয়ন বোর্ড গ্রাম অঞ্চলে ভূমিহীন কৃষকদেরকেও, এরা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকে, তাদেরকেও কৃষি ঋণ দিয়ে থাকে। এরপর সমবায় ব্যাংক বা সমবায় সমিতি। সমবায় ব্যাংক সমবায়ের ভিত্তিতে, একটা সাম্যতার ভিত্তিতে আমাদের বাংলাদেশকে কৃষকদেরকে ঋণ দিয়ে থাকে। সমবায় ব্যাংকের মূল নীতি হলো সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। এই নীতির মাধ্যমে গ্রাম অঞ্চলের সমবায় ব্যাংকগুলো কৃষকদেরকে ঋণ দিয়ে থাকে। পরবর্তী পর্যায়ে হলো ভূমি বন্ধকি ব্যাংক। বর্তমান আমাদের বাংলাদেশে ভূমি বন্ধকি ব্যাংকের সংখ্যা খুব কম। তবে ভূমি বন্ধকি ব্যাংকের মূল উদ্দেশ্য হলো কৃষকদেরকে ঋণ দেওয়া, অর্থাৎ এই ব্যাংকটা সাধারণত কৃষকদের ভূমি বন্ধক রেখে কৃষকদেরকে ঋণ দিয়ে থাকে। সর্বশেষ ছিল বাংলাদেশ সরকার। আমাদের বাংলাদেশ সরকার সরাসরিভাবে কৃষকদেরকে কোনো ঋণ প্রদান করে না। তবে বাংলাদেশ সরকার যে সমস্ত ব্যাংক বা অন্য আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ দেয়, সেই ঋণই পর্যায়ক্রমে ঘুরে ঘুরে বাংলাদেশের কৃষকদের হাতে পৌঁছায়। এই জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত এই ঋণকে সাধারণত টাকাবি ঋণ নামে অভিহিত করা হয়। পরবর্তী পর্যায়ে হলো অপ্রাতিষ্ঠানিক উৎস। অপ্রাতিষ্ঠানিক উৎস বলতে যে সমস্ত উৎস কোনো প্রতিষ্ঠান ভিত্তিক নয়, অর্থাৎ যাদের কোনো সংস্থা বা প্রতিষ্ঠান নাই, এই সমস্ত উৎস থেকে ঋণ গ্রহণ করে তাদের সাধারণত
অপ্রাতিষ্ঠানিক উৎস নামে অভিহিত করা হয়। এই অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে আছে প্রথমে গ্রাম্য মহাজন, 2 নম্বর হলো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, 3 নম্বর হলো গ্রামের ধনী দোকানদার ও ব্যবসায়ী, 4 নম্বর হলো গ্রাম্য ধনী কৃষক এবং সর্বশেষ হলো দালাল করিয়া ব্যাপার ইত্যাদি। তাই আমি এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। অপ্রাতিষ্ঠানিক উৎসের 1 নম্বর হলো গ্রাম্য মহাজন। অবিভক্ত ভারতে এই কৃষি ঋণের বিরাট অংশ যোগান্ত গ্রাম্য মহাজনেরা। তখন গ্রাম্য মহাজন একটা গ্রামকে নিয়ন্ত্রণ করত, অর্থাৎ গ্রাম্য মহাজন একটা গ্রামের শাসনকর্তা ছিল। পরবর্তী পর্যায়ে ভারত ভাগের পরের থেকে গ্রাম্য মহাজনদের আধিপত্য অনেকটা কমে যায়, লোপ পায়। তবে এই খাত থেকেও আমাদের বাংলাদেশের কৃষকরা কিছু ঋণ গ্রহণ করে থাকে। আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব, আমাদের বাংলাদেশের কৃষকরা অনেক সময় দেখা যায় যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে ধার বা ঋণ গ্রহণ করে থাকে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ধার বা ঋণ গ্রহণ করলে একটা সুবিধা আছে, এটাই যে তাদের বেশি অনুরোধ করা লাগে না। অনেক সময় আত্মীয় স্বজন বিপদে পড়ে আত্মীয়কে কম নেব বা বিনিয়োগ পয়সা অনেকে ঋণ দিয়ে থাকে। তাই এই কৃষি ঋণে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাম্য ধনী দোকানদার ও ব্যবসায়ী, আমাদের গ্রামাঞ্চলে সাধারণত ধনী দোকানদার ও ব্যবসায়ী আছে। এই সমস্ত ধনী দোকানদার ব্যবসায়ীরা কৃষকদের উন্নতি বিধানের জন্য তাদেরকে উচ্চ ঋণের সুদের ভিত্তিতে ঋণ দিয়ে থাকে। পরবর্তী পর্যায়ে হল গ্রাম্য ধনী কৃষক। প্রত্যেক গ্রামে সাধারণত ধনী কৃষকের উৎপত্তি লক্ষ্য করা যায়। এই সমস্ত ধনী কৃষকরা কৃষকদের উচ্চ সুদের ভিত্তিতে ঋণ দিয়ে থাকে। সর্বশেষ হল দালাল করিয়া ব্যাপারী। আমাদের গ্রাম অঞ্চলে ভিন্ন ধরনের ছোটখাটো দালাল করিয়া ব্যাপারী হাইলাভ আছে। এই সমস্ত দালাল করিয়া দোকানদাররা ব্যাপারীরা কৃষকদের ফসল আবার ঋণের মাধ্যমে সংগ্রহ করে নেয়। এই জন্য কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পায় না। এখন বিষয় হলো যে আমাদের বাংলাদেশের যে কৃষি ঋণের উৎস দুটি, এই প্রাতিষ্ঠানিক উৎস এবং অপ্রাতিষ্ঠানিক উৎসের ভিতর আমাদের বাংলাদেশের কৃষকরা সাধারণত 60% ঋণই এই অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে গ্রহণ করে থাকে। এর কারণ হলো যদিও এই সমস্ত অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ গ্রহণ করলে অতিরিক্ত সুদ দেওয়া লাগে, কিন্তু এই সমস্ত ঋণ গ্রহণ করতে তেমন কোনো ঝামেলা পোহাতে হয় না। তার কারণ আমাদের বাংলাদেশের বেশিরভাগ কৃষক গরিব, অশিক্ষিত, নিরক্ষর, কাগজ কলম করছে না, হাতে কলমে লেখাপড়া যায় না। কিন্তু প্রতিষ্ঠানিক উৎস থেকে ঋণ গ্রহণ করতে গেলে অনেক ঝামেলা আছে, কাগজপত্র পূরণ করতে হয়, ফর্ম পূরণ করতে হয়, নাম স্বাক্ষর দিতে হয়, জামাতও দেওয়া লাগে, অনেক ঝামেলা আছে। এই ঝামেলা থাকার জন্য আমাদের কৃষকরা সাধারণত বেশিরভাগ ঋণই, বিশেষ করে 60% ঋণই সাধারণত অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে গ্রহণ করে থাকে। পরবর্তী বিষয় হল কৃষি প্রযুক্তি। কৃষি প্রযুক্তি বর্তমান যুগে একটা গুরুত্বপূর্ণ ধারণা। আধুনিকভাবে কৃষিকাজ করতে গেলে, উন্নত প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করতে গেলে উন্নত বীজ, সার, কীটনাশক, ওষুধ, ভালো মানের জিনিসপত্র দরকার। এই সমস্ত আধুনিক জ্ঞান বিজ্ঞান সমৃদ্ধ প্রযুক্তিভিত্তিক গবেষণালব্ধ উপকরণ কৃষিক্ষেত্রে ব্যবহার করে অতিরিক্ত ফসল ফলানোর জন্য যে প্রক্রিয়া বা পদ্ধতি অনুসরণ করা হয়, সেই প্রক্রিয়া বা পদ্ধতিকে সাধারণত কৃষি প্রযুক্তি, অ্যাগ্রিকালচারাল টেকনোলজি নামে অভিহিত করা হয়। এখন পরবর্তী বিষয় হলো আমাদের বাংলাদেশের কৃষিতে পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের ফলাফল কি? আমরা জানি আমাদের বাংলাদেশে পরিবেশ দূষণ, জলবায়ু উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনের কারণে কৃষির ফসল আসলেও উৎপাদিত হয় না। বিভিন্ন সময় বিভিন্ন কারণে ফসল মার খায়। এর কারণগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। 1 নম্বর হলো তাপমাত্রা বৃদ্ধি। সাধারণত পরিবেশ দূষণ, জলবায়ু প্রভাব, বৈশ্বিক উষ্ণতা, এই যে
বৈষয়িক উষ্ণতা যাকে বলা হয় গ্রিন হাউস গ্যাস নির্গমন, এই গ্রিন হাউস গ্যাস নির্গমনের ফলে জলবায়ু অত্যন্ত তাপমাত্রা অনেক বৃদ্ধি পাচ্ছে। গবেষণায় দেখা গেছে বাংলাদেশে গত 14 বছরে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ছে। এইভাবে যদি তাপমাত্রা বাড়ে তাহলে অসময়ে ঝড় বৃষ্টি, বন্যা প্রভৃতি কারণে বাংলাদেশের কৃষি ফসল উৎপাদন মারাত্মকভাবে লোপ পায়। ধরে হল প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশ সাধারণত প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ। বাংলাদেশে প্রতি বছর বন্যা, ঘূর্ণিঝড়, সামুদ্রিক জলস্রোত, মহামারী, বিশেষ করে এর মাঝখানে আইলা, সিডর, আমফান, ফণী এর বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়ের ফলে কৃষিক্ষেত্রে মারাত্মক সমস্যার সম্মুখীন হয়। এর ফলে কৃষির উৎপাদন অনেক কম হয়। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। সাধারণত গ্রিন হাউস গ্যাস নির্গমনের ফলে তাপমাত্রা অনেক বেড়ে যাওয়ার ফলে সমুদ্র পৃষ্ঠে পানি ধারণ ক্ষমতা অনেক কমে গেছে। সাধারণত প্রতি বছর বর্ষায় বিভিন্ন ধরনের পলি পড়ে বড় বড় নদ নদী ভরাট হয়ে যায়, সমুদ্রে পলি জমা হয়। এর ফলে সমুদ্রের উচ্চতা বাড়িয়ে যায়। এই সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়ার জন্য সমুদ্র পানি ধারণ ক্ষমতা অনেক কমে গেছে। এই পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ার ফলে যে কোনো ধরনের ঘূর্ণিঝড়, সামুদ্রিক জলোচ্ছ্বাস হলে এই সমুদ্রের পার্শ্ববর্তী জেলাগুলো সাধারণত নিম্ন অঞ্চল পানি মিশিয়ে তলিয়ে যায়। এর ফলে আশেপাশে কৃষিকাজের ফসল বিনষ্ট হয়, কৃষকরাও বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। প্রাণীকুলের প্রজনন শক্তি লোপ। সাধারণত গ্রিন হাউস গ্যাস নির্গমন, তাপমাত্রা বৃদ্ধি, পরিবেশ দূষণ, বিভিন্ন খাদ্যদ্রব্যের মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক কীটনাশক ওষুধ ব্যবহার করার ফলে খাদ্যদ্রব্যের মান অনেক নিম্নমানের হয়ে গেছে। এর ফলে মানুষ সহ বিভিন্ন ধরনের প্রাণীর প্রজনন শক্তি অনেকটা ধীরে ধীরে লোপ পেয়েছে। অর্থাৎ পৃথিবীতে লোক সংখ্যা বৃদ্ধির হার ধীরে ধীরে অনেকটা কমে যাবে। বনভূমি ছেড়ে দেব, বন্যার ঝুঁকি বৃদ্ধি। সাধারণত একটা দেশে বনভূমি থাকার দরকার গোটা আতনে 25%, কিন্তু বাংলাদেশে আছে বনভূমি মাত্র 15%। লোক সংখ্যা বৃদ্ধি পায়, শিল্প কলকারখানা বৃদ্ধি পায়, নগরায়নের ফলে এই সমস্ত বাড়ি ঘর তৈরির জন্য প্রচুর ইটের দরকার। আর এই জন্য বিভিন্ন অঞ্চলে ইট ভাড়া তৈরি হয়, বিভিন্ন গাছপালা কেটে চালান হিসাবে ব্যবহৃত হয়। এর কারণে বনভূমি উজাড় হয়ে যাচ্ছে। এই বনভূমি উজাড় হয়ে যাওয়ার ফলে সাধারণত বায়ু আর্দ্রতা রক্ষা করা সম্ভব হয় না। এর ফলে বাংলাদেশে বড় বড় ধরনের বন্যার সৃষ্টি হয়। যেমন এই বছর উত্তরাঞ্চলে 4 দফা বন্যা সৃষ্টি হলে প্রচুর কৃষি ফসল নষ্ট হয়ে গেছে, যার কারণে কৃষি ফসলের দাম অন্য যে কোনো বছরের তুলনায় এই বছর প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া সাধারণত আমি আগেই বলছি, জলবায়ু তাপমাত্রা যত বেশি হবে, যতই পরিবেশ দূষিত হবে, ভূপৃষ্ঠ যত উষ্ণতা হবে, ততই আবহাওয়ার পরিবর্তন আসবে। এই আবহাওয়ার পরিবর্তনের ফলে মানুষের বসবাসের জন্য পৃথিবী অনুকূল থাকবে না। অর্থাৎ মানুষের বসবাসের জন্য পৃথিবী হয়ে যাবে প্রতিকূল। মানুষ আগে যেভাবে 30-40 বছর আগে প্রাকৃতিকভাবে মানুষ যেভাবে বসবাস করছে, এখানে বাতাস ছাড়া বিভিন্নভাবে, এখন এই আবহাওয়া পরিবর্তনের ফলে, জলবায়ু পরিবর্তনের ফলে, পরিবেশ দূষণের ফলে মানুষের পক্ষে এখন ইলেকট্রিক্যাল ফ্যান ছাড়া স্বাভাবিকভাবে বসবাস করা সম্ভব হয় না। সর্বশেষ হল অনাবৃষ্টি এবং অতিবৃষ্টি। এই পরিবেশ দূষণ, বৈষয়িক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনের ফলে কোনো কোনো বছর অতিরিক্ত বৃষ্টিপাত হয়। এর ফলে ফসল নষ্ট হয়ে যায়। আবার কোনো কোনো বছর সময়মতো বৃষ্টিপাত হয় না, এবং বৃষ্টিপাত না হওয়ার জন্য কৃষি ফসল উৎপাদন করা সম্ভব হয় না। পরবর্তী পর্যায়ে হল মাটির আর্দ্রতা শেষ এবং কৃষিকাজে
কাজ ব্যাহত। সাধারণত আমরা জানি তাপমাত্রা যত বাড়বে, পরিবেশ যত দূষিত হবে, লোক সংখ্যা যত বাড়বে, দেশের শিল্প কারখানা, অফিস আদালত, ঘর বাড়ি, দালান কোঠা, শিক্ষা প্রতিষ্ঠান যত বেশি হবে, ততই পরিবেশ দূষিত তাপমাত্রা বেড়ে যাবে। এই তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে এখানে মানুষের বসবাসের জন্য অনুকূল হবে না, ফলে সময় মতো বৃষ্টিপাত হবে না এবং স্বাভাবিকভাবে কৃষিকাজ করা সম্ভব হবে না। এর ফলে কৃষি ফসলের উপর প্রভাব পড়বে। আর পরবর্তী বিষয় হলো তৃতীয় অধ্যায় বাংলাদেশের শিল্প। বাংলাদেশের 2010 সালের শিল্পনীতি অনুসারে বাংলাদেশের শিল্পকে সাধারণত 9টি ভাগে ভাগ করা হয়। প্রথম হলো বৃহত্তর শিল্প, 2 নম্বর হলো মাঝারি শিল্প, 3 নম্বর হলো ক্ষুদ্র শিল্প, 4 নম্বর হলো মাইক্রো শিল্প, 5 নম্বর হলো কুটির শিল্প, 6 নম্বর হলো হাইটেক শিল্প, 7 নম্বর হলো সংরক্ষিত শিল্প এবং 8 নম্বর অগ্রাধিকার শিল্প, সর্বশেষ হলো নিয়ন্ত্রিত শিল্প। এখন বৃহত্তর শিল্প হলো যে সমস্ত শিল্পে কমপক্ষে 30 কোটি টাকার বেশি স্থায়ী মূলধন থাকে, অর্থাৎ অবকাঠামোগত খাত বাদে এ সমস্ত শিল্পে 30 কোটি টাকার মধ্যে স্থায়ী মূলধন থাকে, কমপক্ষে 250 জন শ্রমিক নিয়োজিত থাকে, সেই সমস্ত শিল্পে সাধারণত বৃহত্তর শিল্প বলা হয়। এরপর হলো মাঝারি শিল্প, যে সমস্ত শিল্পে 2 কোটি মধ্যে 1 কোটি থেকে 2 কোটি টাকার মধ্যে স্থায়ী মূলধন থাকে এবং 100 থেকে 150 শ্রমিক সর্বোচ্চ নিয়োজিত থাকে, সেই সমস্ত শিল্পকে সাধারণত মাঝারি ধরনের শিল্প বলা হয়। 3 নম্বর হলো ক্ষুদ্র শিল্প, যে সমস্ত শিল্পে 5 লাখ থেকে সর্বোচ্চ 1 কোটি টাকার নিচে স্থায়ী মূলধন থাকে এবং 10 থেকে 25 জন শ্রমিক কাজ করে, সে সমস্ত শিল্পকে সাধারণত ক্ষুদ্র শিল্প বলা হয়। বাকি অংশ আগামীতে আলোচনা করব। এখন তোমরা ভালোভাবে পড়াশোনা করো, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তোমরা নিজের বই রিভিশন করে ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করে ভালো ফলাফল করার আশা করবো। তোমরা সবাই ভালো থাকো। আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।